নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। মধ্যকালীন ভারতের ইতিহাসে 37 নম্বর ক্লাসে আমরা আজকে পড়তে শুরু করব মুঘল শাসন ব্যবস্থা সম্পর্কে। কারণ আমরা অলরেডি মেন যে মুঘল রাজবংশ তার সম্পর্কে আমরা জেনে নিয়েছি। ঔরঙ্গজেব অব্দি আমরা পুরো কমপ্লিট করার পরে এই শাসন ব্যবস্থাটা আমরা শুরু করছি। এবার মুঘল শাসন ব্যবস্থার অধিকাংশ জিনিসটাই শুরু করে গেছেন যেহেতু আকবর, সেই জন্য এই ব্যবস্থাকে আকবরের শাসন ব্যবস্থা নামেও আমরা বলতে পারি। এবং এই মুঘল শাসন ব্যবস্থা বহুদিন অব্দি ভারতে চলে, আপ টু যতদিন না ইংরেজদের প্রপার শাসন ভারতে শুরু হয়। তার আগে অব্দি মুঘল শাসন ব্যবস্থাই ভারতে প্রচলিত ছিল। শুধু তাই নয়, যখন ইংরেজরা ভারতে শাসন করে সেই সময় তারা অনেকাংশেই এই ব্যবস্থা গ্রহণ করে, এখান থেকে অনেকটা জিনিসই গ্রহণ করে। সো ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমরা এই আজকের ক্লাসে শাসন ব্যবস্থা সম্পর্কে পড়বো, নেক্সট ক্লাসে শিল্প স্থাপত্য সাহিত্য এগুলো সম্পর্কে পড়বো, আর শাসন ব্যবস্থার উপর আর একটা ক্লাস হবে, টোটাল দুটো ক্লাস হবে। তো অবশ্যই পুরো ক্লাসটা দেখো। আর যেগুলো আকবর বাদে অন্য কেউ শুরু করেছেন, অন্য কোনো ব্যবস্থা মানে এই ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থাগুলো অন্য কেউ প্রবর্তন করেছেন সেগুলো আমি বলে দেবো, কিন্তু মেনলি ধরে রাখো এটা আকবরেরই শাসন ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছি। তো চলো আমরা শুরু করছি। তার আগে যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো, এই চ্যানেলের প্লেলিস্টে মধ্যকালীন ভারতের ইতিহাসগুলো একটা প্লেলিস্ট পেয়ে যাবে। অবশ্যই ক্লাসগুলো দেখো প্রথম থেকে। আমি মধ্যকালীন ভারতের ইতিহাস ডিটেলসে আলোচনা করছি। আমার সেকেন্ড চ্যানেল, যদিও এখানে আমি এখন আপাতত কিছুদিন ভিডিও দিতে পারবো না, বাট তাড়াতাড়ি এখানে কন্টিনিউ করবো। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দ্য জিকে একাডেমি 2.0 এটার নাম। ফার্স্ট অফ অল আমি মধ্যকালীন ভারতের ইতিহাস যেহেতু একদম প্রথম থেকে শুরু করেছি, তোমাদের সঙ্গে আমি দিল্লি সালতানের যখন সুলতানি যুগ চলছিল সেই সময়কার শাসন ব্যবস্থা আলোচনা করেছি। শেরশাহ সূরি সম্পর্কে পড়েছিলাম, সেখানে শেরশাহ সূরির শাসন ব্যবস্থাও আলোচনা করেছি। এবং তোমরা যদি সেই দুটো ক্লাস অলরেডি দেখে থাকো বা আগের ক্লাসগুলো যদি দেখে থাকো, তাহলে দেখবে যে আজকে আমরা যেটা আলোচনা করব মুঘল শাসন ব্যবস্থা, তার অধিকাংশটাই এই ব্যবস্থার সঙ্গে মিল রয়েছে। তো মুঘলরা কি করছে, আগের যে শাসন ব্যবস্থাগুলো ছিল তার যে ভালো ভালো দিকগুলো রয়েছে সেইগুলো নিয়েছে, দিয়ে তারা নিজেদের কিছু জিনিস অ্যাড করেছে, কিছু জিনিস আগের কিছু জিনিস তারা মডিফাই করেছে। সেইভাবে মুঘল শাসন ব্যবস্থা তৈরি হয়েছে এবং খুব এফেক্টিভ একটা শাসন ব্যবস্থা, সেই সময়ের উপযোগী একটা শাসন ব্যবস্থা তারা শুরু করেছিল। তো বেসিক্যালি বুঝতে পারছো এটা পুরোপুরি সালতানেট এবং শেরশাহ সূরির যে শাসন ব্যবস্থা সেইটার উপর বেস করে তৈরি ছিল। এবং যদি আমরা দেখি ভারতের যে মুসলিম শাসন, সেখানে অধিকাংশই শাসন ব্যবস্থা বা আইন এইগুলো সবই কিসের হিসেবে হতো, সেটা হচ্ছে শরিয়ত ল। তো এইখানেও মুঘল শাসন ব্যবস্থারও মেন ভিত্তি ছিল শরিয়ত ল। এবং আমরা আগে যেমন দেখেছি সুলতানরা, অনেক সুলতানই এটা বলেছেন তারা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের প্রতিবিম্ব ইত্যাদি। তো মুঘল শাসন ব্যবস্থাতেও সেম জিনিস ছিল, তারাও এই জিনিসটা বলতো যে তারা আল্লাহর প্রতিনিধি বা প্রতিবিম্ব ইত্যাদি। বাট দিল্লি সালতানাতের সুলতানদের সঙ্গে একটা জিনিসে মুঘলদের তফাৎ ছিল, সেটা হচ্ছে আমরা দিল্লি সালতানাতের সময় দেখেছিলাম অনেকেই তারা খলিফার কাছ থেকে পত্র নিয়ে আসতো। খলিফা তাদেরকে পত্র দিত, অনুমতি পত্র, যে দেখো আমরা খলিফার ডান হাত বা আমরা খলিফার হয়ে শাসন করছি। এই জিনিসটা আমরা দেখেছি সুলতানরা অনেকেই নিয়ে এসেছিল, কিন্তু মুঘলরা এর থেকে পুরোপুরি আলাদা ছিল। মুঘল বাদশাহ কেউই কোনোদিনই খলিফার কাছ থেকে কোনো প্রতিলিপি পত্র বা এরকম কিছু আনেনি। তারা নিজেরাই বাদশাহ টাইটেল নিয়ে নিয়েছে এবং নিজেরা পুরোপুরি স্বাধীন, কোনোদিনই খলিফার আন্ডারে ছিল না, নামও তারা কোনোদিন ইউজ করেনি। তো এইখানে সালতানাতের সঙ্গে মুঘলদের তফাৎ ছিল। আমি নেক্সট দিনের ক্লাসে আকবরের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করব। সেখানে দেখবে যে আকবর একটা নীতি প্রবর্তন করেন বা তিনি তুলাকুল বলে একটা নীতি নেন, তিনি মজহার ঘোষণা করেন। এই জিনিসটা পরের দিন আলোচনা করব। সেখানে দেখবে যে আকবর কি বলতে চাইছেন, সমস্ত কিছুতে ধর্মীয় ক্ষেত্রে সুলতান হচ্ছে সবার উপরে, সেখানে অন্য কেউ নয়, খলিফা নেই, সেখানে কোনো আমির উমরাহ নেই, কোনো অন্য কোনো ব্যক্তি নেই, যেটা সুলতান ভাববেন সেটা ঠিক। তো ধর্মীয় ব্যাপারেও তারা নিজেদেরকে, মানে আকবরের সময় থেকে বেসিক্যালি এটা হয়, আকবর নিজেকে সম্পূর্ণভাবে ধর্মের সবার উপরে ঘোষণা করেন। আমরা যদি কেন্দ্রীয় প্রশাসন দেখি, পুরো যে শাসন ব্যবস্থা তাতে দেখবে কেন্দ্র স্ট্রং, কেন্দ্রের বেশি পাওয়ার, এবং রাজ্য যেগুলোকে সেই সময় প্রান্ত বলা হতো তাদের থেকে কেন্দ্রের হাতে বেশি ক্ষমতা থাকতো। এবং কেন্দ্রীয় প্রশাসনের সব থেকে উপরের ইউনিট এবং সব থেকে বড় যে ইউনিট সেটা হচ্ছে সম্রাট। সম্রাট বা বাদশাহ, তিনি সর্বেসর্বা, তিনি কি ভাববেন, তিনি কি করবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার, এবং সমস্ত কিছুতে তার কথাই শেষ কথা হবে। এবার সম্রাটকে সাহায্য করার জন্য একটা পদ ছিল যেটার নাম হচ্ছে উজির।
উজিরের কাজ কি ছিল, আমি এখন যেটা বলছি এই উজির সম্পর্কে, এটা একটু ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো উজির পদটার কিরকম কাজ ছিল। ফার্স্ট অফ অল, প্রথমের দিকে অর্থাৎ বাবর এবং হুমায়ুন, এদের দুজনের সময় উজিরের হাতে হিউজ পাওয়ার ছিল। সেই সময় অন্য কোনো ডিপার্টমেন্ট বা আলাদা কিছু ছিল না, সবার উপরে ছিল সম্রাট, সম্রাটের নিচে উজির। উজিরের কাজ ছিল হচ্ছে যে সমস্ত প্রান্তগুলো রয়েছে সেই প্রান্তের কি শাসন হচ্ছে তার সঙ্গে লিঙ্ক করা, অর্থাৎ সম্রাট এবং প্রান্তের মধ্যে লিঙ্ক করার মাঝখানের যে পার্সন তিনি ছিলেন হচ্ছে উজির, বাবর এবং হুমায়ুনের সময়। তো হিউজ পাওয়ার ছিল এই উজিরের হাতে, অর্থাৎ সম্রাট কোনো সময় অনুপস্থিত রয়েছেন, তিনি যুদ্ধে ব্যস্ত রয়েছেন বা তিনি অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছেন, তখন উজির প্রায় সম্রাটের মতো করে শাসন করত। শুধু তাই নয়, প্রান্তগুলোতে কেমন শাসন হবে, আর আমি যেখানে প্রান্ত শব্দটা ইউজ করবো বুঝবে যে আজকে এখনকার দিনে আমরা যাকে রাজ্য বলি সেই সময় প্রান্ত বলা হতো। তো প্রান্তগুলোতে কেমন শাসন হবে, কিভাবে সেখান থেকে ট্যাক্স আসবে, কত টাকা ট্যাক্স আসবে, কত সৈন্য কোথায় থাকবে, সমস্ত কিছু উজির ঠিক করতো। তো হিউজ পাওয়ারফুল ছিল এই উজির পদটা। এবার যখন আকবর সিংহাসনে বসে, আকবর জানো তোমরা, প্রথমে আমি আলোচনা করে এসেছি যে প্রথমে তিনি নিজে পাওয়ারফুল ছিলেন না, বৈরাম খান ছিলেন তার হয়ে শাসন করতেন। বৈরাম খাঁ যখন শাসন করতো, মানে আকবর যখন ছোট, সেই সময় উজির পদটার নাম চেঞ্জ করে নতুন একটা পদ করা হয়, যেটা হচ্ছে ওয়াকিল। ঠিক আছে, ওয়াকিল, বাট কাজ একই ছিল, বরঞ্চ বলা যেতে পারে আগে যা কাজ ছিল উজিরের তার থেকে বেশি পাওয়ারফুল এই ওয়াকিল ছিল, অর্থাৎ বৈরাম খান ছিলেন। কিন্তু আকবর যখন বৈরাম খানকে বার করে দেন, মানে তিনি তাকে বলেন যে তুমি চলে যাও, সেই সময় থেকে উজিরের ক্ষমতা বা ওয়াকিলের ক্ষমতা ই করা হয়, রোধ করা হয়। তখন আকবর ঠিক করেন যে এই যে ওয়াকিল পদটা রয়েছে সেই পদটাকে পুরোপুরি ধ্বংস না করে সেইটার হাতে যে পাওয়ার গুলো আছে সেইগুলোকে ছিনিয়ে নেবো। অর্থাৎ কি করব, আগে ওয়াকিল যে ছিল সে সমস্ত কাজ করতো, রেভিনিউ অর্থাৎ হচ্ছে রাজস্ব সম্পর্কে সমস্ত কাজ, সমস্ত দেখভাল ওয়াকিল করতো বা উজির করতো। তারপরে ধরো অর্থ সম্পর্কে, মানে কোথায় কত টাকা রাখা হবে, যে ট্রেজারি সেই সম্পর্কে দেখতো, সৈন্য সম্পর্কে দেখতো, সমস্ত কিছু দেখতো। আকবর কি করছেন, এই ক্ষমতাটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ এইগুলোকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করে দিচ্ছেন। একজনের হাতে পাওয়ার রাখছেন না, ওয়াকিল পদটা থাকছে অ্যাজ মানে সম্রাটের পরে সেকেন্ড পাওয়ারফুল পদ হিসেবে থাকছে, কিন্তু তার হাতে আগে যতটা বেশি পাওয়ার ছিল সেই পাওয়ার গুলো আর থাকছে না, সেগুলোকে কেটে নেওয়া হচ্ছে, দিয়ে কয়েকটা নতুন পদ তৈরি করা হচ্ছে, যেমন দিওয়ান বা দিওয়ানে আলা। ফার্স্ট পদ হচ্ছে দিওয়ান বা দিওয়ানে আলা। দিওয়ানের কাজ কি ছিল, হচ্ছে লেনদেন, অর্থ প্রদান পরিদর্শন করা, অর্থাৎ সম্রাট বা সরকার কাউকে অর্থ প্রদান করবে, কোথাও থেকে অর্থ নেবে, সেই সমস্ত ট্রানজাকশন তত্ত্বাবধান করা, এই সমস্ত কাজ ছিল দিওয়ানের। এতদিন অব্দি এই কাজটা উজির করতো, তার হাত থেকে সেই পাওয়ারটা নিয়ে নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি করা হয়, তার উপরে একজনকে নতুন হেড বানানো হয়। নেক্সট হচ্ছে মীর বখশি, সেকেন্ড পদ, যেটা হচ্ছে সামরিক প্রশাসনের প্রধান, অর্থাৎ আজকের সৈন্য মানে হচ্ছে মিলিটারি ডিপার্টমেন্টের মতো, যেমন আমাদের ডিফেন্স মিনিস্টার রয়েছেন, সেই রকম একটা পদ তৈরি করা হয় মীর বখশি। এবং তার হাতে কি কাজ থাকছেন, তিনি হচ্ছে সৈন্য রিক্রুট করা, নতুন সৈন্য জয়েন করানো, অস্ত্র কেনা, তারপরে ঘোড়া কেনা, এই সমস্ত সৈন্যদের স্যালারি দেওয়া, এই সমস্ত কাজ করছে মীর বখশি। তার আন্ডারে দুটো পদ ছিল যেগুলো ইম্পর্টেন্ট, বারিদ হচ্ছে গোয়েন্দাদের কর্মকর্তা, অর্থাৎ গোয়েন্দা ডিপার্টমেন্ট সেই সময় ছিল, তো তার প্রধানকে বারিদ বলা হতো। এবং ওয়াকিয়া নাভিস, এই পদটার কাজ হচ্ছে প্রতিবেদক, সংবাদ প্রতিবেদক, অর্থাৎ কোনো খবর নিয়ে আসা, কেউ শত্রুপক্ষ কিছু অ্যাটাক করছে তাদের বিভিন্ন খবর বার করে আনা, দিয়ে সম্রাটকে দেওয়া, এই কাজগুলো করতো ওয়াকিয়া নাভিস। তারপর হচ্ছে মীর এসামানের কাজ হচ্ছে পুরোপুরি রাজ পরিবারকে প্রোটেক্ট করা এবং রাজকীয় কারখানাতে কি কাজ হতো, রাজকীয় কারখানাতে রাজা অর্থাৎ বাদশার যে সমস্ত জিনিস দরকার বা তার পরিবারের যে সমস্ত জিনিস দরকার এক্সক্লুসিভলি সেখানেই তৈরি হতো। তো সেই কারখানাগুলোর হেড ছিলেন হচ্ছে মীর এসামা। রাজার বডিগার্ড লাগবে, কে দেবে, মীর এসামা দেবে। তারপরে রাজ পরিবারের কিছু জিনিস লাগবে, কে আনবে, মীরে সামান থেকে আনবে। মানে এটা হচ্ছে হেড ডিপার্টমেন্ট, এর আন্ডারে আরো লোক থাকবে অবশ্যই, তবে মেন ডিপার্টমেন্ট হচ্ছে এটা। ঠিক আছে, নেক্সট পদ হচ্ছে 4 নম্বর পদ, এটা 1, 2, 3 এবং 4 নম্বর পদ হচ্ছে প্রধান কাজী বা সাদার উস সুদুর। নাম থেকে বুঝতে পারছো যে প্রধান কাজীর কাজ কি, বিচার করা। সাদারে সুদূরের প্রধান কাজ হচ্ছে বিচার করা, তার সঙ্গে সঙ্গে ধর্মীয় বিভাগেরও প্রধান ছিলেন, সারিয়াত লস ঠিকঠাক ভাবে পালন করা হচ্ছে কিনা দেখতেন। তো মেন কাজ হচ্ছে ধর্মীয় বিষয়ে দেখভাল করা। আকবরের সময় ধর্মীয় ক্ষেত্রে অনেক সহনশীলতা ছিল, সমস্ত ধর্মকে সমান সুযোগ দেওয়া হয়েছিল, সবকিছু দেখা হয়েছিল। তো সবারকেই অ্যাকচুয়ালি দেখা হতো যে এইটা ঠিকঠাক চলছে কিনা, এই সমস্ত কাজ এই সাদারে সুদূর এর ছিল। এছাড়া মুহাত্সিব বলে একটা পদ ছিল, এটা প্রথমে ছিল না, এটা ঔরঙ্গজেব চালু করেছিলেন। কেন, যে সবাই প্রপার
শরিয়ত ল পালন করছে কিনা সেইটা দেখার জন্য আলাদা করে এটাকে মুয়াজ্জিন পদটা তৈরি করা হয়েছিল। মানে আগে কাজী বা সাদারে শুধু সেটা দেখতো, ঠিক আছে, সবাই পালন করছে কিনা, কিন্তু অত চাপাচাপি ছিল না। সমস্ত ধর্মের মানুষকেই যে সেই আইন মেনে চলতে হবে সেরকম কোনো ব্যাপার ছিল না। ঔরঙ্গজেবের সময় গিয়ে সেটা হয় এবং মুয়াজ্জিন বলে একটা নতুন পদ সেই সময় শুরু হয়। এইগুলো হচ্ছে মেন পদ। এবার এই পদগুলোকে সাহায্য করার জন্য অন্যান্য পদ তৈরি করা হয়, যেমন দিওয়ান যে পদটা, তার হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি যে সে সমস্ত কিছুতে এই আর্থিক ক্ষেত্রে সর্বেসর্বা হয়ে যাবে। তার আন্ডারে কিছু পদ রাখা হয়, তারা তাকে হেল্প করবে। যেমন দিওয়ানের আন্ডারে এক রকমের পদ ছিল দিওয়ান এ খাস, বাকিটা লিখলাম না, দিওয়ান দিওয়ান এ খাস। যে সমস্ত জমি খালসা জমি ছিল সেইগুলোকে দেখাশোনা করতো দিওয়ানে খাস, অর্থাৎ খালসা জমি বলতে যে জমিগুলো বাদশার নিজস্ব জমি ছিল সেই জমিগুলো দেখাশোনা করতো কে দিওয়ানে খাস। সেখান থেকে কি রেভিনিউ আসবে, কত টাকা আসবে, সেখানে কত টাকা খরচ করা হবে, দিওয়ানে খাস দেখতো। দিওয়ানে তান বলে একটা পদ ছিল। এই পদটার কাজ কি, যে সমস্ত জায়গির গুলো দেওয়া হতো সেই তাদের স্যালারি দেওয়া, তাদেরকে ঠিকঠাক টাকা দেওয়া হচ্ছে কিনা, তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে কিনা, এইটা দেখা হচ্ছে দিওয়ান এতান বলে একটা পদের কাজ ছিল। মুস্তাফি বলে একটা পদ ছিল, যাদের কাজ ছিল হচ্ছে সমস্ত লেনদেন পরীক্ষা করা, লেনদেনগুলো হিসাব রাখা। তো দেখতে পাচ্ছ যে দিওয়ান বা দিওয়ানে আলা যে পদটা, তার হাতেই সমস্ত ক্ষমতা নেই, তার হাত থেকে তার ক্ষমতাও আলাদা আলাদা লোকের হাতে দেওয়া রয়েছে এবং আলটিমেটলি ইনি হচ্ছেন সেই পুরো ডিপার্টমেন্টটার প্রধান। কেউই এখানে একদম পাওয়ারফুল নয়, সবার হাতেই কিছু ক্ষমতা রয়েছে। এরকম একটা এফেক্টিভ সিস্টেম যেটা আজকেও চলে এইরকমই। তো সেই রকম একটা পদ, সেই রকম একটা শাসন ব্যবস্থা তিনি চালু করেছিলেন। আচ্ছা, ফেমাস কিছু দিওয়ানের নাম তোমরা অবশ্যই জেনে রাখবে, কারণ এদের নাম তোমরা অলরেডি শুনেছো, যেমন রাজা টোডরমল। রাজা টোডরমল, তারপরে আচ্ছা আমি এখানে লিখছি, এটা ইম্পর্টেন্ট হতে পারে যদি বলা হয় টোডরমল কার সময় ছিলেন। টোডরমলের ভূমি রাজস্ব ব্যবস্থা একটু পরেই পড়ছি। কেন তিনি ভূমি রাজস্ব ব্যবস্থা তৈরি করেছিলেন, অন্য কোনো ব্যক্তি কেন করেননি? তার কারণ হচ্ছে তিনি দিওয়ান ছিলেন, দিওয়ানে আলা ছিলেন, আর্থিক ব্যাপারটা তার হাতেই ছিল, তো সেই জন্যই তিনি তৈরি করেছিলেন। ইনি ছিলেন আকবরের সময়। আরেকজনের নাম তোমরা শুনেছো, ইতামদ্দৌলা। আমি যে আগের ভিডিওগুলো করেছি তাতে যদি তোমরা সেগুলো দেখে আসো তাহলে এই নামগুলো মনে থাকবে। কমেন্ট করে জানাও ইনি কে ছিলেন। ইনি একজন ফেমাস ব্যক্তি ছিলেন, এই মানে দিওয়ান হওয়া ছাড়াও। ইনি অবশ্যই জাহাঙ্গীরের সময় ছিলেন। তারপরে সাদউল্লাহ খাঁ বলে একজন ছিলেন, এটা অতটা ইম্পর্টেন্ট নয় কারণ ইনি এত ইম্পর্টেন্ট নাম নয়। সাদাউল্লাহ খাঁ ইনি ছিলেন হচ্ছে শাহজাহানের সময়। আর আর এই নামটা ইম্পর্টেন্ট, আসাফ খাঁ। আসাফ খাঁ ইনি কার সময় দিওয়ান ছিলেন? আসাফ খাঁ ছিলেন হচ্ছে ঔরঙ্গজেবের সময়। এই অবধি জানলেই হবে, এদের নাম মোটামুটি জানলেই হবে। তার আগে তো তোমরা কে এই নামটা ছিল বললামই, যে আকবরের সময় উজির কে ছিলেন, বৈরাম খাঁ, সেই নামটাও ইম্পর্টেন্ট। এই যে চারটে পদের কথা বললাম, যেটা আমাদের উজিরের পদটা ভেঙে করা হয়েছে, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট পদ ছিল। এছাড়াও আরো কিছু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে আরো কিছু মিনিস্টাররা ছিল যাদের যাদের পদগুলো ইম্পর্টেন্ট, যেমন খান এ জামা। এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এগুলো নোট করতে হবে, এখানে দেওয়া নেই। খান এ জামা যে পদটা, সে ছিল হচ্ছে রান্নাঘরের প্রধান। মানে ভাববে যে ছোটখাটো একটা পদ, বাট ভেরি ইম্পর্টেন্ট পদ ছিল সেই সময়কার খান এ জামা। অর্থাৎ রান্নাঘর বলতে রাজার যে রান্নাঘর, মানে বাদশার যে রান্নাঘর, তার প্রধান। ওকে, রান্না লিখলাম, বুঝে যাবে আশা করছি। আচ্ছা, মীর আতিস বলে একটা পদ ছিল। এই পদটার কাজ ছিল হচ্ছে তোপখানার প্রধান। তোমরা জানো সেই সময়তে কামান ইত্যাদি ইউজ করা শুরু হয়ে গেছে। মীর আতিস শব্দটা হচ্ছে তোপখানার সঙ্গে রিলেটেড। তারপরে দারোগা এর ডাক চৌকি, নাম থেকেই বুঝতে পারছো। দুটো কাজ ছিল এদের। প্রথম, আজকের পুলিশের মতো একটা ব্যাপার ছিল, পুলিশ সিস্টেম সেই সময়তেও ছিল, ঠিক আছে, পুলিশ সিস্টেম প্লাস হচ্ছে ডাক বিভাগের প্রধান। মীরে বাহার বা মীর বাহার, ইনি হচ্ছেন জেলখানার প্রধান, জেলার আজকের জেলখানার প্রধান। জেলখানা না, এটা হচ্ছে জল বিভাগ, ঠিক আছে, ঠিক আছে, নেভির প্রধান এক কথাতে। মীর বার বা মীরে বার বলে একটা পদ ছিল, যার কাজ হচ্ছে ফরেস্টের প্রধান, ফরেস্ট ডিপার্টমেন্ট।
তো এই পদগুলো একটু মনে রাখবে, এখান থেকে কোশ্চেন করা হতে পারে যে কোনটা কিসের সঙ্গে যুক্ত। তো আমরা এতক্ষণ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে পড়ছিলাম, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। এবার কেন্দ্রকে কয়েকটা প্রান্তে বিভক্ত করা হতো, আজকে যেগুলোকে রাজ্য বলা হয় সেরকম, ঠিক আছে। তার যিনি প্রধান তার নাম হচ্ছে সুবাদার। তারপর হচ্ছে রাজ্যগুলোকে অনেকগুলো সরকারে ভাগ করা হতো। সরকার বলতে আজকে যাকে জেলা বলি আমরা, সেই সময় সরকার বলা হতো। তার যিনি মেন প্রধান তাকে বলা হতো ফৌজদার। আর একটা পদ ছিল আমলাগুজার, যার কাজ হচ্ছে কর আদায় করা। তো মেন হেড হচ্ছে ফৌজদার। তারপর হচ্ছে সরকারগুলোকে আবার কয়েকটা পরগনাতে ভাগ করা হতো, যেটা উপজেলা বলা যেতে পারে। আজকে এরকম কোনো ব্যাপার নেই, বাট সেই সময় ছিল পরগনা। তার প্রধান হচ্ছে সিকদার, এবং সবার নিচের ইউনিট হচ্ছে গ্রাম। আবার শহরও বলতে পারো, কিছু শহর ছিল, কিছু বেশিরভাগটাই গ্রাম ছিল। তো গ্রামের প্রধান হচ্ছে মুকদ্দম। তাহলে প্রথমে হচ্ছে সব থেকে ছোট ইউনিট হচ্ছে গ্রাম। একটা গ্রাম হচ্ছে সব থেকে ছোট ইউনিট। এরকম কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হতো একটা পরগনা, যার প্রধান সিকদার। কয়েকটা পরগনা নিয়ে তৈরি হতো সরকার, যার প্রধান হচ্ছে ফৌজদার এবং আমলাগুজার। এবং সরকারগুলো কয়েকটা সরকার একসাথে নিয়ে তৈরি হতো একটা সুবা বা প্রান্ত বা রাজ্য, যার প্রধান হচ্ছে সুবাদার। এবং কয়েকটা রাজ্য মানে যতগুলো রাজ্য ছিল সেইগুলোর একসাথে হচ্ছে তার সেটাকে সম্পূর্ণ নিয়ে মুঘল মুঘল সাম্রাজ্য, পুরো সাম্রাজ্য, যাকে আমরা দেশ বলতে পারি। আজকের মতো এই সিস্টেম। এই কারা প্রধান ছিল সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো সম্পর্কে অবশ্যই আলোচনা করব। আকবরের সময় থেকে এটা শুরু হয়, তার আগে অব্দি বাবর যুদ্ধই করে গেছে বেশি কিছু। বাবরকে বাদই দিতে পারো, বাবরের সময় শাসন ব্যবস্থা সেরকম কিছুই শুরু হয়নি, কারণ তার সময় ছিল না। সে কয়েকটা বছর শাসন করেছে, যুদ্ধ করেছে, মারা গেছে। হুমায়ুন অধিকাংশ সময় বাইরেই ছিল, তাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছিল। তো সেই ক্ষেত্রে তারও ক্ষমতা ছিল না বা তারও সময় ছিল না এটা করার। মেন যা শুরু হচ্ছে সবই আকবরের সময় থেকে, এবং চলবে আপ টু যতদিন অব্দি না ব্রিটিশ শাসন ভারতে প্রতিষ্ঠিত হচ্ছে সেরকম। তো আকবর যখন এইভাবে শুরু করেন শাসন ব্যবস্থা, তিনি প্রথমে 12টা সুবাতে বিভক্ত করেন পুরো দেশকে, তার সাম্রাজ্যকে। সেগুলো কি একবার নজর রাখো, বাট মুখস্থ রাখতে পারলে ভালো। মানে যা মুখস্থ রাখতে হবে না, দুবার দেখলেই বুঝে যাবে। পাশে ম্যাপও আছে, আমি সেখানেও যাচ্ছি। এলাহাবাদ, আগ্রা, আউধ মানে হচ্ছে অযোধ্যা, আজমির, আহমেদাবাদ, বিহার, বাংলা, দিল্লি, কাবুল, লাহোর, মালওয়া বলতে মালব, এবং মুলতান। টোটাল কটা হচ্ছে 12টা। তাহলে যদি বলা হয় আকবরের সময় টোটাল কটা ছিল, এখানটায় লিখছি, বুঝতে পারবে। ম্যাপেও খুঁজলে তোমরা পেয়ে যাবে জায়গাগুলো। আকবরের সময় হচ্ছে 12টা ছিল ফার্স্টে, ইনিশিয়ালি। আকবরের সময় আরো 3টে অ্যাড করা হয়, সেগুলো কি কি? আহমদনগর, বেরার এবং খানদেশ। টোটাল তাহলে আকবরের সময় 12 + 3 = 15। এইভাবে ভেঙে লিখলাম কেন? কারণ ইনিশিয়ালি যখন আকবর সিংহাসনে বসছেন তখন ছিল 12টা। যখন তিনি শাসন ব্যবস্থা শুরু করছেন তখন ছিল 12টা। তারপর তিনি আরো পরে 3টে অ্যাড করেন, সেটা হচ্ছে 15টা। টোটাল 15টা। তোমরা যদি জায়গাগুলো দেখো পেয়ে যাবে। এখানে রয়েছে আহমদনগর, এখানে রয়েছে বেরার, এখানে হলো খানদেশ। এটা হচ্ছে খানদেশ। এইগুলো কখন অ্যাড করছেন তিনি? পরবর্তীকালে যখন তিনি দক্ষিণ ভারতের জায়গাগুলো দখল করছেন। অলরেডি উত্তর ভারতের বেশ কিছু জায়গা দখলে ছিল, এইগুলো তিনি অ্যাড করে এখানে জয় করে অ্যাড করছেন। আর বাকি যেগুলো বললাম সেগুলো তো এখানেই পেয়ে যাবে। আওয়াধ, আগ্রা, দিল্লি, ঠিক আছে, লাহোর, মুলতান, তারপর হচ্ছে অবভিয়াসলি বাংলা, বিহার ইত্যাদি। এরপরে আকবরের পর আসছে গিয়ে জাহাঙ্গীর। জাহাঙ্গীর জাহাঙ্গীরের সময় নতুন কোনো জায়গা অ্যাড হয়নি, তবে এখানে একটা জায়গা ছিল যেটার নাম হচ্ছে কান্দাহার। সরি, কান্দাহার বলছি, কান্দার। ঠিক আছে, কান্দাহার তো এই পাশে হবে। কান্দার বলে একটা জায়গা ছিল, সেই জায়গাটা তিনি জয় করেন, দিয়ে সেটা লাহোরের সঙ্গে অ্যাড করে দেন। তো তার সময় নতুন কিছু অ্যাড হয়নি, 15টাই ছিল জাহাঙ্গীরের সময়। এইটা আমি আলাদা আলাদা করে বলছি কারণ এরকম ভাবে কোশ্চেন করা হয় কার সময় কতগুলো সুবা ছিল। তো সেই কারণে এটা একটু মনে রাখতে হবে। জাহাঙ্গীরের সময় হচ্ছে 15টাই ছিল। এরপর আসছে হচ্ছে শাহজাহান। শাহজাহানের সময় টোটাল 3টে অ্যাড হবে, ঠিক আছে, +3, 3টে অ্যাড হবে। তাহলে টোটাল হচ্ছে কটা? 18টা। কোন কোন 3টে অ্যাড হচ্ছে? কাশ্মীর অ্যাড হচ্ছে, এই কাশ্মীর এইটা অ্যাড হচ্ছে, থার্ডটা অ্যাড হচ্ছে এই জায়গাটা, এবং উড়িষ্যা অ্যাড হচ্ছে। এই 3টে জায়গা অ্যাড হচ্ছে শাহজাহানের সময়। টোটাল 18টা হচ্ছে। নেক্সট হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি অলরেডি পড়িয়ে এসেছি, সেখানে দেখেছিলাম তিনি দাক্ষিণাত্যের যে জায়গাগুলো সেগুলো অ্যাড করেন। দুটো জায়গা তিনি অ্যাড করেন, টোটাল হয়ে যাচ্ছে 20টা। সেইগুলো কোনটা কোনটা? একটা হচ্ছে বিজাপুর, বিজাপুর, ওকে, এখানে লেখা রয়েছে বিজাপুর, আর একটা গোলকুন্ডা। তো যদি বলা হয় সব থেকে বেশি সুবা কার সময় ছিল, ঔরঙ্গজেব। ইভেন তারপরে যে শাসক হবে বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ জাফর বলছি, শুধু বাহাদুর শাহ। বাহাদুর শাহের সময় প্রায় সেম ছিল, তারপর থেকে ভাঙন শুরু হবে, সেটা আমরা নেক্সট পরবর্তী মুঘলে পড়ে নেবো। টোটাল দেখবে তাহলে 20টা সুবা ঔরঙ্গজেবের সময়। এটা তাহলে ম্যাপটা বুঝতে পারছো, এটা ঔরঙ্গজেবের সময়কার ম্যাপ দেখানো হচ্ছে। এই যে টেবিলটা আমি এখানে তৈরি করলাম, এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা নোট করে নেবে।
ওকে, এবার সুবার সংখ্যাটা বোঝা গেল। সুবার প্রধান হচ্ছে সুবেদার। আজকে আর যেমন প্রত্যেকটা রাজ্যে সিএম রয়েছে, চিফ মিনিস্টার রয়েছে, সেই সময় সুবাদারের সেম কাজ ছিল। তবে সেই সময় সুবেদার বা সুবাদার তিনি সরাসরি সম্রাট বা বাদশা কর্তৃক নিযুক্ত ছিলেন। সুবাগুলোতেও সেম অর্থ কালেক্ট হতে, বা দেখো অর্থ কিভাবে কালেক্ট হচ্ছে, গ্রাম সব থেকে নিচু ইউনিট হচ্ছে গ্রাম। গ্রামে কেউ কেউ কালেক্ট করছে, সেই টাকাটা পাঠিয়ে দিচ্ছে তার উপরের যে ভাগটা রয়েছে, অর্থাৎ পরগনাতে। পরগনাতে যিনি হিসেব মানে ট্যাক্স কালেকশনের ডিপার্টমেন্ট রয়েছেন, তিনি সেটা বুঝে নিয়ে সেটা পাঠিয়ে দিচ্ছে উপরের যে এই সরকার সেখানে। তো এইভাবে আসছে। তো সুভাতেও এরকম কেউ রয়েছে, তারা হিসেব রাখছে, যারা সেই রাজস্ব বিভাগ যিনি কন্ট্রোল করছেন তার নাম দেওয়ান। মানে এই দেওয়ান আর আগের দেওয়ান গুলিয়ে ফেলবে না, এটা সুভার ক্ষেত্রে দেওয়ান। প্রাদেশিক যারা বক্সি ছিল তাদের কাজ হচ্ছে সেম, যেরকম মীর বক্সি যে কাজ করতো সেম কাজ করছে বক্সিরা। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের নাম হচ্ছে মীর বক্সি, এখানে নাম হচ্ছে বক্সি। আর বকেয়া নাবিস সেম পদ, এগুলো প্রত্যেকটা পদই এক, বাট এগুলো সুবার জন্য কাজ করতো। দারোগায় ডাক, এই নামটাও আমি বললাম, যে যোগাযোগ ব্যবস্থা মানে ডাক বিভাগের সঙ্গে যুক্ত। আর মেরোয়ার বলে একটা পদ ছিল, যারা কি করতো দৌড়বিদ। সেই সময় তো আর ট্রেনে বাসে করে চিঠি যেত না, কি করতো একজন ডাক হরকরা যাকে বাংলাতে বলা হয়, এক জায়গা থেকে আরেক জায়গাতে দৌড়ে বা ঘোড়ার পিঠে চেপে নিয়ে যেত। সেই রকম যারা নিয়ে যেত তাদেরকে মেরওয়ার বলা হতো। এই অবধি বোঝা গেল। নেক্সট পার্ট হচ্ছে সরকার। যে সুবাগুলো সেগুলো কয়েকটা সরকারে ভাগ করা হতো। ফৌজদার এবং আমলা গুজর, এই দুটো পদের কাজ কি অলরেডি বললাম, যে ফৌজদার হচ্ছে প্রশাসনিক বিভাগ, অন্যদিকে আমলা গুজার হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট। এই অঞ্চলের যে এখানে যে রাজস্ব বুঝে নেওয়ার কাজ এরা করতো। এছাড়া বৈঠকি বলে একটা পদ ছিল, ইম্পর্টেন্ট অতটা নয়, বা লেখাজোকার কাজ করতো বৈঠকি। আর আমলা গুজারের আরেকটা নাম হচ্ছে আমিল। নেক্সট যে ভাগ সেটা হচ্ছে পরগনা। পরগনার মেন প্রধান যিনি তার নাম হচ্ছে সিকদার। কানুনগো বলে একটা পদ ছিল, এটা কুয়ানিনগো হয়ে গেছে, কানুনগো হবে, ঠিক আছে। নথিপত্র রাখা ইত্যাদি এই কাজগুলো করতো। কোতোয়াল বলে একটা পদ ছিল, যে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতো, ওয়ান টাইপ অফ পুলিশের মতো এদের কাজ ছিল। ওকে, নেক্সট হচ্ছে সবার নিচের ইউনিট হচ্ছে গ্রাম। গ্রামের প্রধান হচ্ছে মুকদ্দম। এদেরকে চৌধুরী বা খুঁতো বলা হতো, ঠিক আছে। চৌধুরী কোনো হিন্দু গ্রাম প্রধান হলে চৌধুরী বলা হতো, খুঁত বলা হতো। তো এই নামগুলো এর সঙ্গে রিলেটেড। এছাড়াও দুর্গ যেগুলো রয়েছে সেইগুলোর প্রধান ছিলেন কিলাদার। তবে কিলাদার হচ্ছে মানে দুর্গ, স্থানীয় যে দুর্গ সেইগুলোর প্রধান। মুত্তাসাদ্দি বলে একটা পদ ছিল, যেটা হচ্ছে বন্দরের প্রধান। বন্দরের প্রধানকে নিযুক্ত করতে হচ্ছে সরকার, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এরকম টাইপের বিভিন্ন পদ এই সময় ছিল। নেক্সট হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা, ল্যান্ড রেভিনিউ সিস্টেম। আকবর কি করছে, আকবর যে ভূমি রাজস্ব ব্যবস্থা তৈরি করছে, যেটাকে 10 সালা ব্যবস্থা বলা হয়, যেটা টোডরমলের যে যে ভূমি রাজস্ব ব্যবস্থা আমরা পড়ি, সেটা অ্যাকচুয়ালি এই 10 সালা ব্যবস্থা নামে পরিচিত। কারণ এটা 10 বছরের হিসেবে করা হতো। তো আগের 10 বছরে কত টোটাল ফলন হয়েছে সেইটার হিসেব করে অ্যাভারেজ তৈরি করে এটা করা হতো। সেটা সম্পর্কে ডিটেলসে যাচ্ছি। তার আগে আকবরের যে ভূমি রাজস্ব ব্যবস্থা বা টোডরমলের যে ভূমি রাজস্ব ব্যবস্থায় আমরা আকবরের নাম বলতে পারি, বা যখন আমি বলবো আকবরের নামও বলতে পারি, বা টোডরমলের নামও বলতে পারি, সেটা তোমরা বুঝে নেবে কার একই জিনিসের কথা বলা হচ্ছে। তো এই ব্যবস্থাটা বেসিক্যালি শেরশাহের ব্যবস্থাই ছিল। শেরশাহের ব্যবস্থাকেই একটু মডিফাই করা হয়, শেরশাহের ব্যবস্থাকেই আরো ভালোভাবে অ্যাকচুয়ালি তৈরি করা হয়, যেটা হচ্ছে টোডরমলের ভূমি রাজস্ব ব্যবস্থা। এবার এই 10 সালা বা আইনে 10 সালা যেটাকে বলা হতো, সেটা শুধুমাত্র যতটা উত্তর ভারতে যতটা অঞ্চল ছিল সেখানেই সেখানেই প্রতিষ্ঠিত হয়েছিল, বাকি সমস্ত জায়গাতে নয়। কোথায় কোথায় ছিল সেটাতেও আমি আসছি, একটু পরে এটা বলা রয়েছে, জাস্ট একটু পরে এটা বলছি। এবার এই যে ব্যবস্থাটা, যেটা যেটা 10 সালা ব্যবস্থা নামে পরিচিত, সেটা আগে নাম ছিল জাপ্তি সিস্টেম। এটা তৈরি করেছিলেন শেরশাহের জাপ্তি সিস্টেম, সেটাকেই মডিফাই করছেন রাজা টোডরমল এবং তৈরি করছেন 10 সালা ব্যবস্থা। এখানে প্রপার জমিকে নির্ধারণ করা হতো, জমিতে 10 বছরে, বিগত 10 বছরে কত গড় উৎপাদন হয়েছে দেখা হতো, কতটা কোন জমিতে কতটা বেশি, কোন জমিতে কম উৎপাদন, সেইগুলোকে দেখা হতো। ফাইনালি দিয়ে একটা হার নির্ধারণ করা হতো যে কাকে কত টাকা বা কতটা অংশ ট্যাক্স দিতে হবে। যে কারণে যেহেতু এটা 10 বছর ধরে দেখা হতো যে কেমন চাষবাস হচ্ছে, কি অবস্থা, তো এই ব্যবস্থাটা অনেক এফিসিয়েন্ট ছিল। কারণ 10 বছর যদি আমরা আলোচনা করি বিগত, তার মধ্যে কোনো না কোনো বছর বৃষ্টি বেশি হবে, কোনো না কোনো বছর আবার বৃষ্টি কম হবে, খরা হবে, আবার কোনো বছর বাকি কয়েকটা বছরে হয়তো ভালো ফসল হবে। সমস্ত কিছু যদি আমরা হিসেব করি
নেক্সট 10 বছর প্রায় সেরকমই যাবে, খুব বেশি আমরা জানি যে জলবায়ুতে পরিবর্তন মানে আবহাওয়াতে পরিবর্তন হয় না। তো সেই কারণে এই ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা ব্যবস্থা ছিল, যে ব্যবস্থার মাধ্যমে আলটিমেটলি কৃষকদের ভালো হয়েছিল। খুব কম রেয়ার সময় দেখা গেছে যে যে কোনো সুলতান বা কোনো বাদশা বা কোনো রাজার সময় কোনো একটা ভূমি রাজস্ব ব্যবস্থা কৃষকদের ভালোর জন্য কাজ করেছে। তো সেই কারণে আকবরের যে ভূমি রাজস্ব ব্যবস্থা এটা এতটা ইম্পর্টেন্ট বা এত নাম করা হয় এটার। টোটাল যদি ওভারঅল দেখা যায় যে কত টাকা ট্যাক্স দিতে হতো, টোটাল উৎপাদনের 1/3 মোটামুটি ট্যাক্স হিসেবে নেওয়া হতো, যেটা খুব একটা বেশি ছিল না, কারণ উত্তর ভারতে সেই সময় ফসল প্রচন্ড বেশি হতো, বাট তার তার 1/3% দেওয়া হতো। তো এই ব্যবস্থাগুলো কি এটা একটু পরে আমি আলোচনা করছি। দেখো, ভূমি রাজস্ব ব্যবস্থা অ্যাকচুয়ালি 3 রকমের ছিল। যেটা বলছিলাম যে আকবরের যে ভূমি রাজস্ব ব্যবস্থা সেখানে সেটা শুধুমাত্র উত্তর ভারতেই ইমপ্লিমেন্ট হয়েছিল, যে জাপ্তি ব্যবস্থা বা এটাকেই 10 শালা ব্যবস্থা বলা হচ্ছে। ঠিক আছে, আগে বলা হতো জাপ্তি, 10 শালা ব্যবস্থা হচ্ছে আকবরের সময় নাম হয়, কিন্তু আগে শের শাহের সময় জাপ্তি সিস্টেম ছিল। এবার এটা লাহোর থেকে এলাহাবাদ মালব অঞ্চল অব্দি ব্যবস্থাটা প্রচলিত ছিল, মেনলি উত্তর ভারতে, দক্ষিণ ভারতেও নয়, আবার পূর্ব ভারতেও নয়, পশ্চিম ভারত এবং উত্তর ভারতে এটা প্রচলিত ছিল। তবে হ্যাঁ, একটা জিনিস এখানে স্টার্ট দিয়ে বলে রাখছি কারণ পরে ভুলে যাব, সেটা হচ্ছে শাহজাহানের সময়। ঠিক আছে, শাহজাহানের সময় দক্ষিণ ভারতে একজন অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন বা একজন যেরকম শাসক, প্রান্তের যে শাসক ছিলেন তার নাম হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে, এর নাম তো তোমরা অবভিয়াসলি জানো, মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে, এই মুর্শিদ কুলি খাঁ যখন দক্ষিণ ভারতের প্রধান ছিল সেই সময় এই 10 শালা ব্যবস্থা বা জাপ্তি সিস্টেম দক্ষিণ ভারতেও ইমপ্লিমেন্ট করা হয়। তো এটা একটু মনে রাখার মতো বিষয়, মনে রাখবে। যাই হোক, আমরা এই ব্যবস্থাতে আসছি, জাপ্তি ব্যবস্থা, এটাও উত্তর ভারতে ছিল। এবার নেক্সট ব্যবস্থা হচ্ছে গাল্লাবাক্সি ব্যবস্থা। এইগুলো পুরনো ব্যবস্থা ছিল, এগুলোতে আকবর কোনো চেঞ্জ করেনি, হাত দেয়নি, যেরকম ছিল সেরকমই ইউজ করা হয়। এটা বাটাই বা গাল্লাবাক্সি নামে পরিচিত। এটা মেনলি সুদূর পশ্চিম প্রান্ত যেগুলো, যেমন থাট্টা, যে জায়গাগুলো আমি ম্যাপে দেখে এলাম, কাবুল, কান্দাহার, কাশ্মীর, এই সমস্ত জায়গাতে প্রচলিত ছিল। জাপ্তি ব্যবস্থার সঙ্গে এটার তফাৎ কি, জাপ্তি ব্যবস্থা বা 10 শালা ব্যবস্থাতে প্রপার 10 বছরের হিসেব করা হতো, কিন্তু এখানে সেরকম ছিল না। টোটাল যা উৎপাদন হচ্ছে এই বছরে সেই তারই কিছুটা ভাগ সরকারকে দিয়ে দিতে হবে, কিছুটা ভাগ তোমাদের কাছে কৃষকরা রাখবে। এটা হচ্ছে গাল্লাবাক্সি ব্যবস্থা। 3 নম্বর যে ব্যবস্থা সেটা হচ্ছে নাস বা কানকুট বলা হয়। ঠিক আছে, কাত বা কানকুত অনেক জায়গায় দেখবে। তো এই ব্যবস্থাটা মেনলি পূর্ব দিকে প্রচলিত ছিল, বাংলা, বিরার, কাশ্মীরের কিছু অঞ্চলে এটা বাদ দিতে পারো, বাট বাংলা, বিরার এবং উড়িষ্যা এই সমস্ত জায়গাতে এই ব্যবস্থাটা প্রচলিত ছিল। এখানে কি হতো, এখানেও 10 থেকে 12 বছরের একটা সন্ধান করা হতো, বাট জাপ্তি ব্যবস্থার মতো অতটা এফিসিয়েন্ট ব্যবস্থা এটা ছিল না, কিন্তু এগুলো প্রচলিত ছিল, আকবরের সময়তেও ছিল, পরবর্তীকালেও এগুলো ছিল। আর যেটা বললাম দক্ষিণ ভারতের কথাটা মনে রাখবে। এর আগে অব্দি জমি মাপার জন্য গজে সিকান্দারি ব্যবহার করা হতো, গজে সিকান্দারি সেই সিকান্দার শাহের সময় শুরু হয়েছিল। ঠিক আছে, সিট হাউস এটা চেঞ্জ করেনি, এইভাবেই মাপা হতো, কিন্তু আকবরে সেটা চেঞ্জ করে গজে ইলাহি করছে, গজ এ ইলাহি। ওকে, তো যদি বলা হয় গজে ইলাহি ব্যবস্থা কে চালু করেন, আকবর। আর আকবর টোটাল জমিকে 4 ভাগে বিভক্ত করেন, অর্থাৎ কোথায় কেমন চাষ হচ্ছে সেই অনুযায়ী ফার্স্ট সব থেকে উর্বর যে জমি তাকে পোলাজ ক্যাটাগরিতে রাখা হচ্ছে। পোলাজ ক্যাটাগরিতে প্রতি বছর চাষ হবে। ঠিক আছে, মেনলি উত্তর ভারতের গঙ্গা সমভূমি অঞ্চলে এই ধরনের জমি বেশি পাওয়া যাবে, দোয়াব অঞ্চলে। তো পোলাজ। নেক্সট হচ্ছে পর্তি জমি। পর্তি জমি কিরকম, 2 বছরে একবার চাষ হবে, মানে ফার্স্ট বছর চাষ করা হলো, সেকেন্ড বছর হচ্ছে দিতে হবে, গ্যাপ দিতে হবে, থার্ড বছরে আবার চাষ হবে, কারণ সেই সময় তো সার বা কীটনাশক এই সমস্ত ছিল না, তো ভূমির উর্বরতা বাড়ানোর জন্য 1 বছর করে ছেড়ে রাখতে হতো। এই ধরনের জমিকে পর্তি বলা হতো। নেক্সট হচ্ছে চাচার, যেখানে 3 বা 4 বছরে একবার চাষ হতো, একবার চাষ করার পর 2-3 বছর প্রায় ফেলে রাখতে হতো, সেই ধরনের জমিকে চাচার বলা হয়। আর বাঞ্জার জমি, যেখানে 5 বছরে বা তার থেকেও বেশি সময় চাষবাস হয়নি, একদমই খারাপ জমি, সেগুলোকে বাঞ্জার বলা হতো। নেক্সট হচ্ছে মনসবদারি ব্যবস্থা। মনসবদারি ব্যবস্থা অ্যাকচুয়ালি, মনসবদার শব্দটা অ্যাকচুয়ালি একটা পদের নাম। মনসব শব্দটা একটা পদমর্যাদা, এবং যাকে দেওয়া হচ্ছে, যে মনসব পাচ্ছে তাকে মনসবদার বলা হবে। এবার এই মনসবদার বিভিন্ন রকমের হতো, কারোর ক্ষমতা ছিল 10, কারোর ক্ষমতা ছিল 5,000। সব থেকে বড় মনসবদার যিনি 5,000 হতেন, এবং সব থেকে কম যিনি 10,000-10-এর মনসবদার
মনসব পেতেন। এবার এই 10 বা 5,000 জিনিসটা কি, সেটা হচ্ছে সৈন্য এবং ঘোড়ার সংখ্যা। এর উপরে নির্ভর করে পদমর্যাদা ঠিক হতো, এবং মনসব যে পদটা সেটা বংশগত ছিল না। কেউ একজন মনসব রয়েছে, তার মনসবকে চেঞ্জ করে অন্য কাউকে দেওয়া যেত। সে যদি মারা যায়, তার মনসব নিয়ে অন্য কাউকে দেওয়া হচ্ছে, তার পরিবারের কাউকে দেওয়া হতেও পারে, নাও হতে পারে, সেটা বাদশা ঠিক করবে। বাট মনসবদার যে ব্যাপারটা সেটা বংশগত ছিল না। এবার এই মনসবদারের মধ্যে কি ছিল, মনসবদারের হাতে ছিল জাট এবং সওয়ার। জাট বলতে হচ্ছে সৈন্য, সিম্পল ব্যাপার হচ্ছে জাট হচ্ছে সৈন্য, এবং সওয়ার বলতে ঘোড়া। এবং এই মনসবদাররা স্যালারি পেত, কোনো ট্যাক্সের ভাগ বা এরকম কিছু নয়, তাদেরকে প্রপার স্যালারি দেওয়া হতো, নির্দিষ্ট স্যালারি তাদের বরাদ্দ থাকতো। এবার কতজন জাট কতজন সওয়ার রয়েছে সেই অনুযায়ী শ্রেণী ঠিক হতো। প্রথম শ্রেণীর যারা মনসবদার, সেখানে যতজন জাট যতজন সওয়ার সেম থাকবে, সেটাকে বলা হবে হচ্ছে প্রথম শ্রেণী। ফর এক্সাম্পল, প্রথম শ্রেণীতে ধরো 5,000, আচ্ছা কম করে ধরলাম 1,000 জাট আর 1,000 সওয়ার রাখা হচ্ছে, তাকে বলা হবে হচ্ছে প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণী, যেখানে জাটের সংখ্যা বেশি বাট সওয়ার কম, ধরো 1,000 জাট রয়েছে, তার জন্য 500 সওয়ার রয়েছে, হাফ বা তার থেকেও কম হলে সেটা দ্বিতীয় শ্রেণীতে হবে, এবং তার থেকেও কম হলে তৃতীয় শ্রেণী হবে। 1,000 জাট 200 সওয়ার রয়েছে, সেটাকে বলা হবে হচ্ছে তৃতীয় শ্রেণী। 500 জাটের অধিকারী ব্যক্তিদেরকে বলা হতো মনসবদার, তাদের পদটার নাম ছিল হচ্ছে মনসবদার। সেই পদটার নাম 500 থেকে 2,500 অব্দি হলে তাকে আমির বলা হতো, এবং 2,500 বা তার বেশি পদের অধিকারী হলে তাকে আমিরাল এ উমদা বা উমদাই আজম বলা হতো। তো এইগুলো বিভিন্ন র্যাঙ্ক নাম সেইগুলো। এছাড়াও চেহারা এবং দাগ সিস্টেম তোমরা জানো, এই জিনিসটা কি কার সময় শুরু হয়েছিল, সেই সুলতানি যুগে আলাউদ্দিন খিলজি শুরু করেছিলেন। তো সেই সময় থেকে এটা সেই সেই সিস্টেমটাই এখানে রিইন্ট্রোডিউস করা হয়, সেটা আবার এখানে ব্যবহার করা হয়। তো এইরকম টাইপের ব্যাপার ছিল। আর এই ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট ব্যবস্থা, মনসবদারি সিস্টেম, যেটা আকবর ইন্ট্রোডিউস করেন। এবং বেসিক্যালি এই মনসবদারি সিস্টেম আর কিছুই নয়, পুরনো যে ইকতা ব্যবস্থা ছিল সেটারই মডিফাইড ভার্সন। ইকতা ব্যবস্থা সুলতানি যুগে চলেছিল, সেটাকেই মডিফাই করে অ্যাকচুয়ালি জায়গিরদারে পরিণত করা হয়। দুটোর মধ্যে তফাৎ রয়েছে অবশ্যই। ইকতা ব্যবস্থাতে স্যালারি সিস্টেম ছিল না, সেখানে ট্যাক্সের একটা পার্ট ইকতাদারকে দেওয়া হতো। বাট মনসবদারি সিস্টেমে কি হচ্ছে, স্যালারি সিস্টেমে রয়েছে, নির্দিষ্ট স্যালারি রয়েছে, তাকে ট্যাক্সের ভাগ দেওয়া হচ্ছে না। তো এটা হচ্ছে মনসবদারি সিস্টেম। তো এই হচ্ছে আজকের পুরো টপিক। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হও, এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট ক্লাসে আমরা আকবরের নবরত্ন সভা, আকবরের যে বা মুঘলদের শিল্প স্থাপত্য সাহিত্য এগুলো নিয়ে আলোচনা করব। আর কিছু জিনিস বাকি রয়েছে এখানে, মানে কয়েনের সিস্টেম, কয়েন ব্যবস্থা, এগুলো পরের দিন আমরা আলোচনা করবো। যদি তোমাদের এই পিডিএফটা দরকার লাগে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে ফলো করতে পারো এই চ্যানেলকে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।